সৈনিক হতে পারে। এফডিআই গ্রোথও হচ্ছে কন্টিনিউয়াসলি। এখন আমার ধারণা যে এটা 2016 পর্যন্ত, এরপরে আরও অনেক বেশি বেড়েছে। এবং এই ইন্টারনেট সাবস্ক্রাইবার্সও ক্রমান্বয়ে বাড়ছে এবং 18 পর্যন্ত। এখনও পর্যন্ত আমাদের মেজর বিজনেস সেক্টরস হচ্ছে আরএমজি, তারপর ইনফ্রাস্ট্রাকচার, পাওয়ার সেক্টরে আমরা অনেক ডেভেলপ করেছি। এবং আমরা ফোর্থ টার্গেট করছি হচ্ছে ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজি। এবং এই ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজিতে আমরা মনে করি যে আমাদের ফিসক্যালি 16-17 আমরা 0.8 বিলিয়ন ছিলাম, এখন আমরা 1 বিলিয়ন টাচ করেছি। এবং ঠিক এইভাবে যদি আমরা অগ্রসর হতে পারি, আমার ধারণা যে এই মেজর চেঞ্জগুলো, স্ট্রাকচারগুলো করতে পারলে, এডুকেশনে চেঞ্জগুলো আনতে পারলে আমরা অবশ্যই টার্গেটটা ফুলফিল করতে পারবো। আমাদের এখানে ম্যানুফ্যাকচারিং অ্যাসেম্বলিও, এখানে আইসিটি, মেশিন লার্নিং, আইওটি, এমনকি স্ক্যাডার কাজ হচ্ছে। এখানে ল্যাপটপস তৈরি হচ্ছে, স্মার্ট ক্রাউড ট্রাফিক কন্ট্রোল তৈরি হচ্ছে। এখান থেকে বিভিন্ন দেশে, এমনকি জাপানের জনসন কন্ট্রো হিটাচির এখনকার সবচেয়ে স্টেট অফ দি আর্ট প্রোডাক্টস এয়ারক্রাফট প্রো, সেটা কিন্তু বাংলাদেশ সহ মাল্টি ন্যাশনাল 5টা কোম্পানির 5টা দেশের রিসোর্সেস তৈরি করেছে। এটা একটা আমাদের গর্ব যে জাপানের মতো জনসন কন্ট্রো হিটাচির সাথে আমরা কাজ করছি। জাপান ইজ কামিং ইন এ ভেরি বিগ ওয়ে, এবং সেইটা কিন্তু আমাদের একটা বড় আছে। আমি এখন প্রায় শেষ করে আনছি যে আমাদের ওয়ে ফরওয়ার্ডের যে ক্ষেত্রে চ্যালেঞ্জেসটা এই জন্য যে আসলে আমাদের অনেকগুলো পলিসি আছে হুইচ আর ভেরি প্রোগ্রেসিভ, এবং আমাদের পলিসিগুলো অন্যান্য দেশের জন্য অনেক সময় হিংসার কারণও হয়। হ্যাঁ, কিন্তু ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমরা গিয়ে অনেক সময় অনেক হোঁচট খাই। কাজেই এই পলিসিগুলো এবং নতুন কিছু পলিসি অ্যাডপ্ট করে সেগুলোকে ইমপ্লিমেন্টেশন করা, এডুকেশন পলিসির ক্ষেত্রে, সিস্টেমের ক্ষেত্রে চেঞ্জ করা, প্ল্যান একটা লিপফ্রগ জাম্প দিতে হবে। আমাদের টেকনোলজির আমাদের যেই টেকনোলজি, এই ক্ষেত্রে আমরা যদি মনে করি যে আমরা এখনও পর্যন্ত যা হচ্ছে সেটাকে আমরা শুধু ফলো করব, তাহলে আমরা কখনোই এই টার্গেট টাচ করতে পারবো না। আমাদের করতে হবে যে একটা লিপফ্রগ জাম্প দিয়ে এখনকার 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ডিসরাপটিভ টেকনোলজি, এটার জন্য আমার এডুকেশন সিস্টেমকে দাঁড় করাতে হবে, আমার ইন্ডাস্ট্রিকে দাঁড় করাতে হবে, আমার ট্রেনিং মেকানিজমটাকে দাঁড় করাতে হবে, এবং তাদের জন্য প্রপার একটা ইনসেন্টিভস প্ল্যান করতে হবে, এবং ফরেন কারেন্সি মনিটরিং সেটা করতে হবে। এবং এই চ্যালেঞ্জগুলোকে ক্ষেত্রে আমাদের কতগুলো লিমিটেশনস আছে। যেমন এক্সপোর্ট যদি আমরা করতে চাই, ওয়ান সাইজ ফিট অল এইভাবে কিন্তু হবে না। আমরা মনে করি যে এটার জন্য একটা শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম স্ট্র্যাটেজি করতে হবে। এবং এইটা রিজিয়ন অনুযায়ী, যে নর্থ আমেরিকা এবং কানাডায় আমরা এক্সপোর্ট করব, কিন্তু এক্সপোর্ট করার জন্য একটা বড় কাজ হচ্ছে আমাদের একটা এনআরবি টেকনোলজিস্টদের একটা ডেটা ব্যাংক করতে হবে, এবং তাদের কাছ থেকে জানতে হবে যে তারা কে কত ঘন্টা সপ্তাহে দিতে পারে কোন টেকনোলজির জন্য। এবং সেটা খুব কনক্রিটলি, যেহেতু ফরেন মিনিস্ট্রি একজন প্রতিনিধি আছেন, আমি সে কারণেই বলছি, এবং কমার্স মিনিস্ট্রি, যেহেতু কমার্শিয়াল কাউন্সিলরা কমার্স মিনিস্ট্রি থেকে যায়। ইউরোপের ক্ষেত্রে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, বিশেষ করে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, সেখানে এক ধরনের পলিসি, অর্থাৎ আমরা সফটওয়্যার অ্যান্ড সফটওয়্যার সার্ভিসেস প্রোভাইড করব। ইস্ট ইউরোপিয়ান কান্ট্রিতে কিন্তু ভিন্ন, সেখানে হচ্ছে কোলাবোরেশন করতে হবে। ইস্ট ইউরোপিয়ান কান্ট্রি, বিশেষ করে রোমানিয়া, বুলগেরিয়া, এস্তোনিয়া, এই কান্ট্রিগুলোর সেখানে কিন্তু ফরেন মিনিস্ট্রির দায়িত্বটা ভিন্ন, কমার্শিয়াল কাউন্সিলের দায়িত্বটাও ভিন্ন। আফ্রিকার কান্ট্রিতে আবার আরেক রকম ভিন্ন, সেখানে হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আমরা এক্সপোর্ট করতে পারি, আমরা আইওটি ডিভাইসেস এক্সপোর্ট করতে পারি, আইওটি সলিউশনস এক্সপোর্ট করতে পারি, আমরা ডিজিটাল ডিভাইস এক্সপোর্ট করতে পারি। জাপানে একদম আরেকটা অন্যরকম, সেখানে একটা জাপানে একটা আইটি ডেস্ক করতে হবে। আমরা যেমন
বেসিস একটা জাপান ডেস্ক তৈরি করেছি, সেরকমভাবে জাপানটাকে ভিন্নভাবে। ঠিক সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলোতে একটু আরেক রকম ভিন্ন। লাওস, ক্যাম্বোডিয়া, মায়ানমার এইসব জায়গায় আমাদের ডিজিটাল ডিভাইসেস আমরা এক্সপোর্ট করতে পারি। কাজে এইভাবে কিন্তু একটা মেট্রিক্স দাঁড় করাতে হবে, যেটা দিয়ে আমরা টোটাল ইকোসিস্টেমে আমরা কোন জায়গায় করতে পারি, মানে হিট করতে পারি, এবং কোন জায়গায় প্রপারলি কোনটার মার্কেট তৈরি আছে সেটাকে আমাদের করতে হবে। তবে আমি খুবই আশান্বিত যে আমাদের বর্তমান সরকার এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয় তারা যেভাবে দূরদৃষ্টি সম্পন্ন, কারণ আমাদের দেশে কখনো, আমি কিন্তু মনে করি যে আমাদের দেশের রাজনীতিতেও একটা পরিবর্তন হয়েছে। রাজনীতিতে কিন্তু ভিশন মিশন এই জিনিসগুলো ছিল না। ভিশন মিশনটা ছিল কর্পোরেট এবং এনজিও ওয়ার্ল্ডের শব্দ। রাজনীতিতে কিন্তু এখন ভিশন মিশন নিয়ে আলোচনা হচ্ছে। ভিশন 2008-এ ডিজিটাল ডিভাইড ভিশন, শুধু তা না, 2041-এর একটা ভিশন আছে, 2030-এর এসডিজির একটা ভিশন আছে, এবং এমনকি ডেল্টা প্ল্যানে 100 বছরের একটা ভিশন কিন্তু আছে। কাজেই আমরা খুব গর্বিত, আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি। অনেকে হয়তো মনে করেন যে, অনেকে আমাদের জিজ্ঞেস করে যে আপনারা কি এরকম বাংলাদেশে চেয়েছিলেন? আমি বলি যে হ্যাঁ, অবশ্যই এরকম বাংলাদেশ, তবে মাঝখানে আমরা 40 বছর হারিয়ে ফেলেছি, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু আমরা এখন যেই ধারায় অগ্রসর হচ্ছে, সবাই কিন্তু এটা নিয়ে আলোচনা করে, সারা দুনিয়াব্যাপী কিন্তু ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি। এমনকি শুধু একটা ছোট্ট গল্প না বলে পারি না, আমরা যাদেরকে ইনহেরিট করি অর্থাৎ পাকিস্তান, সেগুলো সম্পর্কে অনেক মজার মজার গল্প আসে। ইদানিং পাকিস্তানের একটা মেইন ডিসকাশন হচ্ছে বাংলাদেশের এত উন্নতি কেন হচ্ছে, কীভাবে হচ্ছে। পাকিস্তানে কিছুদিন আগে ভীষণ বিতর্ক হলো, তাদের পার্লামেন্টে আলোচনা করে, তর্ক বিতর্ক করে, ফ্রান্সে তাদের রাষ্ট্রদূতকে অবশ্যই ফেরত আনা হবে কি হবে না তা নিয়ে বিতর্ক। যারা প্রগতিশীল তারা বলছে না, ফেরত আনা ঠিক হবে না, ওখানে থাকুক। অনেক বিতর্ক করে ঠিক হলো যে রাষ্ট্রদূতকে ফেরত নিয়ে আসবে। তখন জানা গেল যে 6 মাস যাবৎ ওখানে কোনো রাষ্ট্রদূতই নাই। কাজেই তারা যেই পার্লামেন্টে যে আলোচনা করলেন, এত কিছু করলেন, কাজে এই একটা লেগেসি কিন্তু আমাদের ছিল। সেই জায়গা থেকে আমরা যেই জায়গায় এসেছি, সেটা আমরা মনে করি যে এটা একটা বড় ধরনের উল্লম্ফন দিয়ে আমরা এসেছি। এবং এখন আমরা মেড ইন বাংলাদেশের কথা চিন্তা করছি, ম্যানুফ্যাকচারিং অ্যাসেম্বলির কথা চিন্তা করছি। আমরা ওই যে টার্গেটটা বলেছিলাম যে সফটওয়্যার সার্ভিসেসে আমাদের এখন 50% আছে আমাদের আর্নিংয়ের, সেটাকে 70% উন্নীত করতে হবে। আইটি এনেবল সার্ভিসেস, বিপিও, কল সেন্টার, সেটাকে 60% অফ দি আর্নিং যদি করতে পারি। আর ডিজিটাল ডিভাইসটা বলা যায় যে এটা একটা ম্যাজিক্যাল ডেভেলপমেন্ট হতে পারে, ইট ক্যান আর্ন 70% অফ দি $5 বিলিয়ন। তো সেটা সম্ভব বলেই আমি মনে করি। এবং শেষ কথা হচ্ছে, আসলে আমরা যারা 60-এর দশকে তরুণ ছিলাম, আমরা ভাবতাম যে আমরাই বোধহয় বাংলাদেশের সবচেয়ে সৌভাগ্যবান প্রজন্ম। কারণ আমরা 69-এর গণঅভ্যুত্থান দেখেছি, আমরা মানে 60-এর দশক দেখেছি। 60-এর দশকটা কিন্তু শুধু বাংলাদেশের জন্য না, সারা বিশ্বের জন্য একটা একদম টোটালি ভিন্ন। এই 60-এর দশকের শুরুর আগের মুহূর্তে আমেরিকার নাকের ডগায় কিউবা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করলো। 60-এর দশকে এই ফ্রান্সে যুব বিদ্রোহ হলো। 60-এর দশকে বিটলস তৈরি হলো, আবার বিটলসের মানে নানা রকম হলো। সাংস্কৃতিক ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন হলো। এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার সমস্ত দেশগুলো মুক্তি লাভ করলো। এই আফ্রিকায় অন্ধকার থেকে আলোর জ্বলল। আমাদের বাংলাদেশ স্বাধীন হলো 71-এ। কাজেই আমরা যারা ওই দশকে তরুণ ছিলাম, আমরা মনে করতাম আমরাই বোধহয় সবচেয়ে সৌভাগ্যবান প্রজন্ম। কিন্তু এখন কিন্তু মনে হয় যে না, আমাদের চেয়ে সৌভাগ্যবান একটা প্রজন্ম আছে যারা এখন তারুণ্যে আছে। তারা একটা বিশ্বব্যাপী যে চতুর্থ শিল্প বিপ্লব, তার সৈনিক হচ্ছে। কাজে আমরা ছিলাম মুক্তিযোদ্ধা, আর তারা হচ্ছে আজকের দিনের নতুন চতুর্থ শিল্প বিপ্লবের যোদ্ধা। তারাও এই প্রজন্মের মুক্তিযোদ্ধা। এটাই আমার শেষ এবং সেই মুক্তিযোদ্ধারা 5 বিলিয়ন অবশ্যই 5 বছরের মধ্যে অর্জন করবে। ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ মাহবুবুজ্জামান ভাই, আপনি একটি খুব ইনসাইটফুল একটা প্রেজেন্টেশন দিয়েছেন। এখানে বেশ কিছু আমরা তথ্য দেখেছি। আম, শেষের দিকে আমরা কিছু পরামর্শ দেখেছি, কিছু চ্যালেঞ্জেসের কথা মাহবুবুজ্জামান ভাই বলেছেন যে আমাদের 5 বিলিয়নে রিচ করার জন্য আমাদের কি কি ধরনের প্রতিবন্ধকতা রয়েছে এবং সেগুলো আমরা কিভাবে উতরে যেতে পারি। এখন আমরা আমাদের যারা সম্মানিত প্যানেলিস্ট আছেন তাদের কাছ থেকে তাদের কথা শুনবো। আম, প্রথমেই আমি আমাদের ইন্ডাস্ট্রির তরফ থেকে আমাদের বাক্যর সভাপতি মহোদয় জনাব ওয়াহিদ শরীফের সাথে কথা বলতে চাচ্ছি। আম, ওয়াহিদ, আপনি আছেন আমাদের সাথে? জি, জি। আমির ভাই। সো ওয়াহিদ ভাই, আমরা জানি যে বিপিও ইন্ডাস্ট্রি বাংলাদেশে কিন্তু আস্তে আস্তে খুব বেশি পপুলার হচ্ছে এবং প্রসার লাভ করছে এবং অলরেডি কিন্তু এখন বোধহয় প্রায় $500 মিলিয়ন, প্রায় $450 মিলিয়ন মতো বোধহয় এখন এক্সপোর্ট করছে। সো কি কি ধরনের কাজ আপনারা করছেন এই ইন্ডাস্ট্রিতে, সেটা যদি একটু আমাদের সবার সাথে শেয়ার করেন তাহলে সবার একটা আইডিয়া হবে যে আমরা বিপিও বলতে কি বুঝাই এবং আর কি কি ধরনের নতুন ধরনের কাজ আমরা এইভাবে বিপিওর মধ্যে নিয়ে আসতে পারি, আউটসোর্সিং এর মধ্যে নিয়ে আসতে পারি। জি, থ্যাংক ইউ আলমজ ভাই। মাহবুবুজ্জামান ভাই, আসসালামু আলাইকুম, and fantastic keynote presentation and distinguished panelists. বিপিও তে যদি আমি ওভারঅল বিগার পিকচারে বলি, বিপিও এর মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে ভয়েস, নন ভয়েস। সো ভয়েসে বেসিক্যালি আসে হচ্ছে কল সেন্টার পার্ট, যেটা আমরা সবাই জানি, which is very minimum, একটা 10-15% অফ ওভারঅল বিপিও আমব্রেলার মধ্যে ভয়েস পার্টটা পড়ে। রেস্ট অফ দি 80-85% হচ্ছে নন ভয়েস, এবং দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য বিগার চাঙ্ক অফ দি ওয়ার্ক, যেটার মধ্যে হচ্ছে আপনার ব্যাক অফিসের প্রসেসেস গুলো পড়ে, আপনার অ্যাকাউন্টিং আউটসোর্সিং পড়বে, লিগাল আউটসোর্সিং পড়ে, এইচআর আউটসোর্সিং পড়ে, ডিজিটাল মার্কেটিং পড়ে, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট পড়ে, ডেটা এন্ট্রি পড়ে, ডেটা মাইগ্রেশন পড়ে, ডেটা ভ্যালিডেশন পড়ে, ডেটা সায়েন্স বা ডেটা কি বলে আপনার ডেটা নিয়ে যে কাজগুলো হয় বা ডেটা রিপোর্টিং যেগুলো হয় সেই কাজগুলো পড়ে। তো দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য বিগার চাঙ্ক। এবং আমরা অন্যান্য দেশের মতো, যেমন পার্শ্ববর্তী দেশ ভারত বা ফিলিপিনের মতো, শুরু করেছিলাম আসলে কল সেন্টার দিয়ে ভয়েস পার্ট, যেটা আসলে ইন্ডাস্ট্রি, দ্যাট ইজ হাউ এভরিবডি স্টার্টস। কিন্তু আস্তে আস্তে এখন কিন্তু উই আর শিফটিং টুয়ার্ডস দি নন ভয়েস পার্ট অফ ইট। এখন আমরা যদি দেখে থাকি যে রিসেন্টলি আমরা একটা সার্ভে করেছিলাম, সেখানে দেখা গেছে যে মানে 100টা কোম্পানি যদি বিপিও কাজ করে থাকে, তার মধ্যে অনলি 20টা কোম্পানি ভয়েস নিয়ে কাজ করছে, বাকি 80টা কোম্পানি কিন্তু আপনার ডেটা নিয়ে কাজ করছে। সো উই আর সিইং দ্য ট্রেন্ড, যে আমরা 10 বছর আগে যেভাবে কাজ শুরু করেছিলাম, যে তখন 90টা কোম্পানি ভয়েসে কাজ করতো, 10টা কোম্পানি ডেটা বা নন ভয়েসে কাজ করতো, এখন কিন্তু ইটস শিফটিং, দ্য ট্রেন্ড হ্যাজ শিফটেড, and it is a good sign, because that is where actually the knowledge based কাজগুলা কিন্তু নন ভয়েস সেক্টরে কিন্তু আছে, এবং ভ্যালুড কাজগুলা, হাই পেইং কাজগুলা কিন্তু নন ভয়েসে আছে। তো সেখানে আস্তে আস্তে আমরা যাচ্ছি। দেশের ভিতরে কাজগুলো ওপেন আপ হচ্ছে, সিমিলারলি নন ভয়েসের কাজগুলো অনেক, যত ডিজিটাইজেশন হবে, যত সার্ভিসেস আউটসোর্সিং হবে, তত কিন্তু এই আউটসোর্সিং এর কাজগুলা আসবে। সো আমরা এটাকে আরো এনকারেজ করছি যে গভর্নমেন্ট যাতে তার সিটিজেন সার্ভিসেস গুলা আরো বেশি করে আউটসোর্স করে, তার প্রসেসেস গুলা যাতে আরো ডিজিটাইজেশন হয়, আরো অটোমেশনে আসে, সো দ্যাট এই সার্ভিসেস গুলা কিন্তু আমাদের যারা আউটসোর্সিং সফটওয়্যার আউটসোর্সিং কোম্পানিগুলো যারা আছে, তারা যাতে সার্ভিসগুলো দিতে পারে। এবং সেইখানে যেটা হবে, যে লোকাল যে এক্সপার্টিসটা গ্রো করবে আমাদের ছেলে মেয়েদের মধ্যে বা কোম্পানিগুলোর মধ্যে, এই এক্সপার্টিসটা নিয়ে কিন্তু আমরা তখন গ্লোবাল এরিনাতে আমরা কম্পিট করতে পারবো, বা গ্লোবাল এরিনাতে কিন্তু আমরা যেতে পারবো রেফারেন্স পয়েন্টগুলো ইউজ করে। সো সো সেই ক্ষেত্রে আরো যেটা আমরা স্পেশালি কোভিড সিচুয়েশনে যেটা আমরা দেখেছি, যে it actually encouraged or actually increased the pace of আমাদের এই স্পেশালি দ্য সার্ভিস সেক্টরে, তখন আসলে বাসা থেকে সবাইকে কাজ করতে হয়েছে, বাসা থেকে সার্ভিস নিতে হয়েছে। সো আমরা দেখেছি যে এই সিচুয়েশনে আসলে আমরা যেটা হয়তো আরো 1 বছর বা 2 বছর পরে এক্সপেক্ট করছিলাম, এটা কিন্তু এখনই এই জিনিসগুলো হয়েছে। যেমন আপনার ই হেলথ সার্ভিস বলেন, বা ই লার্নিং সার্ভিস বলেন, বা ই এডুকেশন বলেন, ইভেন ই কমার্সে যে ডেলিভারি সার্ভিসেস গুলা যেটা অনেক এক্সপ্যান্ড করেছে, সেইগুলা কিন্তু ব্যাক এন্ডের সার্ভিসেস গুলা বা কাস্টমার সার্ভিস বা সাপোর্ট গুলা কিন্তু
এই আউটসোর্সিং এর মাধ্যমে কিন্তু হয়েছে। সো উই হ্যাভ সিন আ হিউজ increase in the BPO market, even in the local sector. জি, অনেক ধন্যবাদ। সো আমরা 2025-এ আমাদের যে টার্গেটটা রয়েছে সেই তখন আপনাদের কি ধরনের একটা ফোরকাস্ট রয়েছে যে এখন যেমন প্রায় 400-450 মিলিয়ন ডলার আপনারা এক্সপোর্ট করছেন, ইন দ্য নেক্সট 3 ইয়ার্স আপনারা কত দূর যেতে চাচ্ছেন? আমাদের যে টার্গেটটা আমরা করছি যে we want to achieve at least from this sector at least $1 billion by 2025, and at least a million, not 1 million, 100,000 job creation in this segment. So আমরা at least কিছুটা পিছিয়ে গেছি last few years এর at least international market সাইড থেকে, যে এই পুরো প্যান্ডেমিক সিচুয়েশন পুরো ওয়ার্ল্ডকে এফেক্ট করেছে। তো ইন্টারন্যাশনাল মার্কেটে কিছুটা এফেক্ট আমাদের পড়েছে ভালোই। তো ওইটা একটু রিকভারি করে যদি আমরা আসতে পারি নেক্সট 1 ইয়ারের মধ্যে, তাহলে আই থিংক উই উইল বি ভেরি মাচ অ্যালাইনড টু অ্যাচিভ দ্যাট টার্গেট অফ $1 billion আউট অফ জাস্ট ফর দ্য বিপিও মার্কেট। বাট সেখানেও আসলে কিছু চ্যালেঞ্জেসও আছে, যে চ্যালেঞ্জগুলো আমরা এখন ফেস করছি সেটাও একটু কিছু কোরিলেশন আছে, যে আমরা যদি সেই চ্যালেঞ্জেসগুলো যদি মিটিগেট করতে পারি, মেবি উই উইল অ্যাচিভ দ্যাট even sooner, even faster. এখানে Right. কিছু জামান ভাই কিছু ভালো পয়েন্ট উঠিয়ে আনছেন কিনোতে, যে পলিসি লেভেলে কিছু চ্যালেঞ্জেস আছে, স্কিল সেটে কিছু চ্যালেঞ্জেস আছে। রাইট, আমরা যদি আমাদের সেই সুযোগগুলোকে ঠিক মতো কাজে লাগাতে পারি, এবং আপনি খুব ঠিক রাইটলি বলেছেন যে আমরা আসলে যেই গতিতে এগোচ্ছিলাম এই 2020-তে এই কোভিড প্যান্ডেমিকের কারণে কিন্তু আমরা কিছুটা হলেও বাধাগ্রস্ত হয়েছি, এবং এটা শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে কিন্তু এই বাধাটা এসছে। সো আমরা আমাদের যে 5 বিলিয়ন টার্গেটের দিকে এগোচ্ছিলাম, এবছরে আমরা যেটা ভেবেছিলাম যে এটা প্রায় 1.5 বিলিয়নের কাছাকাছি হবে, সেটা কিন্তু হয়নি, আমরা 1 বিলিয়নের মধ্যেই রেখেছি। কিন্তু আমাদের সেই যে টার্গেট, যেটা 25-এর টার্গেট, 2025-এর টার্গেট, সেটা আমরা ঠিক রেখেছি, এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে এটা আমরা অ্যাটেন্ড করতে পারবো। বিকজ আরেকটা কারণ যেটা আমরা আমাদের কিনোট স্পিচেও শুনলাম, যে প্যান্ডেমিক কিন্তু আমাদের জন্য একটা সাপে বড় হয়েছে, স্পেশালি আইটি ইন্ডাস্ট্রির জন্য, এবং অনেক নতুন ধরনের সুযোগ সৃষ্টি হচ্ছে, অপরচুনিটি সৃষ্টি হচ্ছে, এবং সেগুলোকে যদি আমরা ঠিকমতো কাজে লাগাতে পারি, যেটা আপনিও বললেন, তাহলে কিন্তু আমাদের ওই যে মিশন 5 বিলিয়ন রয়েছে সেটা পৌঁছতে কিন্তু আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। আমার একটু প্রশ্ন আছে জাস্ট জানার জন্য। জি। ওয়াহিদ ভাই, আপনারা টেকনোলজিক্যাল কি কি চ্যালেঞ্জ, মানে গ্রোথের ক্ষেত্রে টেকনোলজিক্যাল চ্যালেঞ্জটা কি কি, এবং হিউম্যান রিসোর্স প্রাপ্তির দিক থেকে চ্যালেঞ্জটা কি? রাইটলি সেড, আমাদের তো হিউম্যান রিসোর্স অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ যেটা আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে ফেস করি। যে যেহেতু আমাদের ইন্ডাস্ট্রি বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়েকে নিয়ে কাজ করে, বাট উই নিড দ্য সফট স্কিল, দ্য বেসিক স্কিল, দ্য কমিউনিকেশন স্কিল, যেটা আসলে অলমোস্ট মিসিং বললেই চলে। অ্যানালিটিক্যাল স্কিল এন্ড আদার স্কিল সেট। তো আমরা তো অনেকদিন থেকেই বলে আসছি যে একাডেমিয়া এন্ড ইন্ডাস্ট্রি কোলাবোরেশন, আমাদের কারিকুলাম, আমাদের টিচার্স ট্রেনিং, এই জায়গাগুলোতে আমাদের করে হাত দিতে হবে। সেকেন্ডারি প্রাইমারি লেভেল এডুকেশনে হাত দিতে হবে, তাদের টিচার্সদের কোয়ালিটি অফ টিচিং বা অ্যাক্রিডিয়েশন বা সার্টিফিকেশন। তো এই জায়গাগুলোতে আমাদেরকে কিন্তু হাত যদি আমরা না দিই, আমি যদি একটা এক্সাম্পল দিই, আজকে যদি আমি আমার প্রাইমারি এডুকেশন সিস্টেমে কোনো চেঞ্জ আনি, আমি এটা রিফ্লেক্ট পাবো হয়তো 15 বছর, বাট 15 বছর পরে কি আমি সেই মার্কেটটা থাকবে? 15 বছর পরের স্কিল সেট তো আমি জানি না এখন কি হবে। আমি এখনকার স্কিল সেট হিসেবে বলছি আমার এই লোক লাগবে, কিন্তু আমার সেই লোকটা নাই। কিন্তু 15 বছরের পরে কিন্তু আপনার ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আসছে, ডিফারেন্ট স্কিল সেট আমাদের এখানে চলে আসতেছে। তো আমাদেরকে খুব কুইকলি মুভ করতে হবে অন দি স্কিল সেট, দি how fast we can train these young people that are coming out of universities and colleges. So it's a huge scarcity, and I'm sure it is not in only আমাদের BPO industry. I'm sure in the overall ITS industry that we are all facing the similar challenges. Another challenges হচ্ছে আপনার আমরা যেটা ফেস করছি, কিছু টেকনোলজিক্যাল চ্যালেঞ্জেস কিন্তু এখনো আছে। যেহেতু আমি যদি ঢাকার বাইরে চিন্তা করি, আমি ঢাকায় বসে যে ধরনের সার্ভিসেস পাচ্ছি বা যে ধরনের কস্টে সেই সার্ভিসটা পাচ্ছি, ঢাকার বাইরে গেলে কিন্তু আমি সেই কস্টে বা সেই সিমিলার সার্ভিস পাচ্ছি না। তো আমি যদি, আর ঢাকা ইজ গেটিং ভেরি এক্সপেন্সিভ সিটি টু
আমি যদি কম্পিট করতে চাই আমাদের পার্শ্ববর্তী দেশ বা ফিলিপিন বা শ্রীলঙ্কার সাথে, উই আর ভেরি ভেরি এক্সপেন্সিভ অন দ্য ইনফ্রাস্ট্রাকচার সাইড যদি ঢাকাতে আমি কম্পিট করি। তো আমাকে ঢাকার বাইরে যেতেই হবে টু বিকাম বিইং কম্পিটিটিভ উইথ মাই ইন্টারন্যাশনাল কম্পিটিটরস। কিন্তু সেখানে যখনই যাচ্ছি দেখছি যে রিসোর্স তো ডেফিনেটলি আ প্রবলেম, বাট ইনফ্রাস্ট্রাকচার সাইডেও কিন্তু এখনো আমাদের কিছুটা ল্যাকিং আছে কোয়ালিটি অফ সার্ভিসের সাইড থেকে এবং কস্টিং, সিমিলারলি কস্টিং এর সাইড থেকে। তো আমার মনে হয় এই দুইটা জায়গাতে আমাদের একটু নজর দেওয়া উচিত। জি, ওয়াহিদ ভাই আপনি মানে হোল্ড দ্যাট থট, এ বিষয়ে আমরা ইনফ্যাক্ট স্কিল ডেভেলপমেন্ট এবং ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আমরা আবার একটু কথা বলবো। আমি জানি আপনাকে হয়তো কিছুক্ষণ মধ্যে চলে যেতে হবে, কিন্তু আমি আপনার কাছে আবার ফিরে আসবো আপনি যাওয়ার আগে। আম, এখন আমি একটু আমাদের বেসিসের সিনিয়র সভাপতি ফারহানা রহমানের কাছ থেকে শুনতে চাচ্ছি। বেসিস আমরা তো যেটা আমাদের প্রধান অতিথি মহোদয় প্রথমেই বলেছিলেন যে আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফাই করতে হবে, এবং সেই কারণে কিন্তু সরকার আইটি আইটি ইন্ডাস্ট্রিকে একটা ফোকাস দিয়েছেন, এবং একই সাথে আমরা আমাদের এক্সপোর্ট ডেস্টিনেশনটাকেও আরও বাড়াতে চাই। সো বেসিস এ ব্যাপারে কাজ করে যাচ্ছে এক্সপোর্ট ডেস্টিনেশন বাড়ানোর ব্যাপারে। সেই কার্যক্রমের ব্যাপারটা যদি আপনি একটু খুলে বলেন তাহলে সবাই এটা আরো ভালো করে জানতে পারবে, এবং তাহলে হয়তো অনেকেই যারা এ নিয়ে চিন্তা ভাবনা করছেন তারা হয়তো, এবং সরকার থেকেও এখানে আছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আছেন, তারাও আর কি এ বিষয়ে আর একটু বেশি ভালোভাবে জানতে পারবেন যে আমরা বেসিস ও কোন কোন দেশ কোন কোন রিজিয়ন নিয়ে চিন্তা করছি, কেন করছি, এই বিষয়ে যদি একটু আপনি বিস্তারিত বলেন। ধন্যবাদ আলমাস ভাই। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ জাফর উদ্দিন এবং সম্মানিত প্যানেলিস্ট বৃন্দ, যে বিষয়গুলো আজকে মূল প্রবন্ধে উঠে এসছে খুবই গুরুত্বপূর্ণ। আমি আজকের কিনোট স্পিকারকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই এত ইনফরমেটিভ একটা প্রেজেন্টেশন আমাদের সামনে তুলে ধরার জন্য। বেসিসে এক্সপোর্ট নিয়ে আসলে একদম অনেক বছর ধরেই কাজ করছে। সেই কাজের মধ্যে যে পরিবর্তনটা এসছে, সেই পরিবর্তনের জায়গাটা আমি শুরুতে একটু বলতে চাই। আমরা 2008-9 বা তারও আগে যখন এগুলো নিয়ে কথা বলতাম, সেই সময় আমাদের টার্মগুলো আমরা কেন বলছি, কেন আমাদের আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমাদের সাথে কাজ করতে হবে, কেন আমাদেরকে কমার্স মিনিস্ট্রিকে কোনভাবে সংযুক্ত করতে হবে, সেই জায়গাগুলোকে কিন্তু বুঝাতে বেশ কষ্ট হতো। কিন্তু আমি বর্তমান সরকারকে সেই ধন্যবাদটা অবশ্যই দিতে চাই যে গত 10 বছর ধরে আমরা যে অ্যাক্টিভিটিগুলো করেছি, এই ডিজিটাল বাংলাদেশ তৈরি বিনির্মাণের জন্য আমরা যে ধরনের অ্যাক্টিভিটিগুলো সারা দেশে করেছি, শুধু সরকারি মহলে না, বেসরকারি মহল এবং সব জায়গায়, যে ইভেন আমাদের দোকানপাটও এখন কিন্তু ছোট ছোট সফটওয়্যার ব্যবহার করছে, এগুলো সবই কিন্তু আমাদের এই সরকারি ডিজিটাল বাংলাদেশের যে একটা রূপকল্প, সেটাকে মাথায় রেখে এবং অ্যাক্টিভিটিগুলোকে দিয়েই কিন্তু হয়েছে। কোভিড সিচুয়েশনে আমরা দেখেছি যে আমরা জুমে সংযুক্ত হয়ে সবাই মিটিং করছি, সরকারি লোকজনও যেভাবে যুক্ত হচ্ছে, আমাদের বেসরকারি সবাই কিন্তু আমরা সংযুক্ত ছিলাম, এবং ইন্টারনেট কানেক্টিভিটি যে কোন লেভেল পর্যন্ত আছে, কতটুকু আছে, আমরা কিন্তু বেশ ভালো বুঝতে পেরেছি সেই সময়। আমরা এক্সপোর্টের কথা একদম স্পেসিফিক প্রশ্নের উত্তরে যদি যাই, আমি প্রথমে এই কানেক্টিভিটির জায়গাটাতে একটু বলতে চাই, যেটা ওয়াহিদ শরীফ ভাই অলরেডি বলেছেন। সেটা হচ্ছে যে ঢাকার ভিতরে আমাদের সমস্ত সব ধরনের সুযোগ সুবিধা এবং কানেক্টিভিটিটা সবচেয়ে ভালো হচ্ছে ঢাকার ভিতরে। সো এক্সপোর্ট বাড়াতে হলে আমার আসলে একদম শেষ দেশের প্রত্যন্ত অঞ্চলে এই ভালো কানেক্টিভিটি আমাদেরকে সংযুক্ত হতে হবে একটা ভালো ইন্টারনেট দিয়ে, ব্রডব্যান্ড ইন্টারনেট দিয়ে। সেই জায়গাটা কিন্তু আমাদের এখনো প্রস্তুত না বলে আমি মনে করছি। সেই জায়গাটাকে আমাদেরকে তুলে ধরতে হবে, এবং চ্যালেঞ্জ, এটাকে আমার কাছে অনেক বড় একটা চ্যালেঞ্জ মনে হয়। তার কারণ হচ্ছে যে আমরা যখন বড় হওয়ার কথা বলছি, আমরা যখন $5 বিলিয়ন এক্সপোর্টের কথা বলছি, তখন কানেক্টিভিটি, ইলেকট্রিসিটি, ইনফ্রাস্ট্রাকচার খুবই ইম্পর্টেন্ট, এবং কস্ট অফ ডুইং বিজনেসও খুব ইম্পর্টেন্ট। স্পেসিফিক যে প্রশ্নটা আমাকে করা হয়েছে যে বেসিস কমার্স মিনিস্ট্রির সাথে মিলে আমরা যে কাজগুলো করতে চাচ্ছি, এবং এগুলো আমাদের বর্তমান কাজেরই ধারাবাহিকতা।
এক্সপোর্ট ৮০টা দেশে হচ্ছে, এর মধ্যেই আমরা শুনেছি। কিন্তু আমরা কতগুলো দেশকে টার্গেট করেছি যে এই দেশগুলোতে আমাদের আ যে দূতাবাসগুলো আছে, দূতাবাসের পাশাপাশি সেখানে যেন আইটি ডেস্ক থাকে। এবং আইটি ডেস্কটা দূতাবাসের ভিতরে না, আমরা আলাদা একটা আইটি ডেস্ক চাচ্ছি। যেমন অলরেডি বেসিস জাপান ডেস্ক তৈরি করেছে। সেখানে আসলে কমার্শিয়াল অ্যাক্টিভিটি থেকে শুরু করে যেন বাইরের মানে জাপানে যে জাপান ডেস্কটা নিয়ে আমরা যখন কথা বলছি, সে জাপানে কিন্তু যেকোনো একটা কোম্পানি যেকোনো সময় নক করলে সেখানে কিন্তু কেউ না কেউ থাকবে তার প্রশ্নের উত্তর দিতে, তাকে বাংলাদেশের বেসিসে যে জাপান ডেস্ক আছে তার সাথে যুক্ত করতে এবং তার কোয়ারিটা যেটা সেই ইনফরমেশনটা তাকে প্রোভাইড করতে। তো এই ধরনের ডেস্ক আমরা করতে চাচ্ছি ৫টা জায়গায়। ৫টা জায়গা দিয়ে আমরা শুরু করতে চাই। ইউএসএ, ইউরোপে ২টো দেশের পাশাপাশি আফ্রিকা, জাপান নিয়েও আমরা এই ধরনের ডেস্ক তৈরির কথা ভাবছি। এবং ২০২৫ নাগাদ যদি আমরা ৫টা দেশ দিয়ে শুরু করতে চাই যে আইটি ডেস্ক থাকবে এবং তারা বাংলাদেশের প্রমোশন, ব্র্যান্ডিং, বাংলাদেশ আইটি ইন্ডাস্ট্রির প্রমোশন এবং ব্র্যান্ডিং এর কাজটা সেই ডেস্ক থেকে করবে। বাংলাদেশের যে কোম্পানিগুলোকে ওই দেশের কোম্পানিগুলো রিচ করতে চাচ্ছে তাদেরকে খোঁজা এবং তাদের পর্যন্ত পৌঁছানোটা যেন কঠিন না হয়। আজকে যখন ইউএসএ থেকে একটা কোম্পানি ইমেজ প্রসেসিং এর জন্য খোঁজ করতে যায়, সে কিন্তু বাংলাদেশে আসলে কোথায় যে কোম্পানিটাকে খুঁজবে সেটা কিন্তু সে খুঁজে পাওয়াটা খুবই কঠিন। যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশী একটা কোম্পানি বাইরের কোনো কোম্পানিকে রিচ করে, কোনো মেলায় যায় অথবা অন্য কোনোভাবে তাদের একটা B2B ম্যাচ মেকিং এর মাধ্যমে পরিচয় না হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু একটা কোম্পানিকে খুঁজে পাওয়া খুব মুশকিল হয়। সেই জন্য আমরা এই ৫টা ডেস্টিনেশনকে দিয়ে শুরু করতে চাই। কিন্তু আসলে ২০২৫ এর মধ্যে এই ৫টা ডেস্টিনেশন আসলে ১৫টা ডেস্টিনেশন হতে হবে। ইনিশিয়ালি আমরা ৫টা দেশ দিয়ে শুরু করতে, ৫টা রিজিয়ন দিয়ে শুরু করতে যাচ্ছি। ব্র্যান্ডিং যেগুলো আমাদের এক্সিস্টিং মার্কেট আছে, আমরা সেই এক্সিস্টিং মার্কেটে বাংলাদেশ আইসিটি ইন্ডাস্ট্রির ব্র্যান্ডিং এর কাজগুলো এই ডেস্কগুলোর মাধ্যমে করব এবং যোগাযোগের কাজটা করব। আর এর বাইরে যেই দেশগুলোকে আমরা সিলেক্ট করেছি সেই দেশগুলোর মেইন স্ট্রিম মিডিয়াতে আমাদের সাকসেস স্টোরিগুলো প্রচার করার ব্যবস্থা থাকবে, যেন যে আসলে আজকে কোনো কাজ তার হাতে নেই বা কাজ করার কথা ভাবছে না, উনিও জানতে পারেন যে আসলে বাংলাদেশের আইসিটি ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে। মোটামুটি আমরা আমাদের যে এক্সিস্টিং সাকসেস গুলো আছে এই দেশগুলোর মাধ্যমে সেই সাকসেসটাকে আমরা তুলে ধরতে চাচ্ছি এবং তার সঙ্গে কিছু চ্যালেঞ্জেস তো অবশ্যই আছে যেগুলো অ্যাড্রেস করতে হবে। একটা আমি ইন্টারনেটের কথা বলেছি, দেশের প্রত্যন্ত অঞ্চলের ইন্টারনেটে নিয়ে কিভাবে পৌঁছে দেওয়া যায়। পেপ্যালের কথা এসছে, পেপ্যাল নিয়েও এই প্রজেক্টের আন্ডারে কাজ করা হচ্ছে, কারণ কোম্পানিগুলো যখন ছোট প্রোডাক্ট বিক্রি করে, স্যাস মডেলের প্রোডাক্ট বিক্রি করে, $5 $10 একটা প্রোডাক্টের দাম হয়। সেই $5 $10 কিন্তু কেউ ব্যাংক ট্রানজাকশন করে দিতে চায় না। সো সেই জায়গায় পেপলকে কিভাবে নিয়ে আসা যায় সেই বিষয়ে বেসিস আইসিটি ডিভিশনের সাথে এবং কমার্স মিনিস্ট্রির সাথে কাজ করছে। এই প্রজেক্টের আন্ডারে রিস্কিলিং এর একটা জায়গা আছে যেখানে আমাদের এক্সিস্টিং কোম্পানিগুলো আজকে যেই ডলারে যেই কাজটা করছে তাদেরকে রিস্কিলিং এর মাধ্যমে আরো বেশি দক্ষ করে তুলতে পারলে এবং তোলার ডিটেইল প্ল্যানটা এখানে করা হয়েছে। সো রিস্কিলিং এর জায়গাটাতে আমরা যখন কাজ করব তখন দেখা যাবে যে এই ছেলেটা আজকে $10 পার আওয়ার কাজ করছে, সে হয়তো $50 পার আওয়ার কাজ করতে তার বেশি দিন সময় লাগবে না। সো ওই জায়গাটাতে কাজের বিষয়টা আছে। আরেকটা বিষয় আমরা এবার ফোকাস করছি, আমরা দেখেছি যে ডিজিটাল মার্কেটিং এর জায়গাটা ফোকাস ভাবে আমরা যে দেশগুলোতে কাজ করছি এক্সিস্টিং বিজনেসটাকে এক্সপ্যান্ড করার জন্য ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আমরা যে ওই দেশে কি সাকসেস স্টোরি তৈরি করেছি সেগুলো তুলে ধরা প্রয়োজন এবং সেই জায়গায়ও বেসিস কাজ করছে বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে। অনেক ধন্যবাদ। আমরা এটা জানতে পারলাম এবং সবাই জানতে পারলো যে আমরা মেইনলি ফোকাস করছি এখন 5টা দেশ বা 5টা রিজিয়নে, কিন্তু বাই 2025 এটা বেড়ে কমপক্ষে 15টা হতে হবে। এবং আমি নিশ্চিত যে তাহলে আসলে এটা যদি আমরা সত্যি সত্যি সাকসেসফুলি করতে পারি তাহলে 5 বিলিয়ন কেন, আসলে 5 বিলিয়নটা আমরা অতিক্রম করে যেতে পারবো হয়তো 2025 এর আগেই।
অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে আবার ফিরে আসব। আমি একটু ওয়াহিদ ভাইয়ের কাছে আরেকবার ফিরে যেতে চাই। উনি হয়তো ওনার আরেকটা মিটিং আছে, ওনাকে যেতে হবে। কিন্তু ওয়াহিদ ভাই যাওয়ার আগে আমরা যেটা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, যে আমরা জানি যে বিপিও সেক্টর কর্মসংস্থানের জন্য কিন্তু একটা খুব এর উপর একটা বড় ভূমিকা রাখতে পারে কর্মসংস্থানে, এবং বাংলাদেশে যেখানে প্রায় ২৬ লক্ষ, ইনফ্যাক্ট এখন কোভিডের পরে এটা বেড়ে প্রায় ৩০ লক্ষ হয়েছে, যে শিক্ষিত বেকার রয়েছে, তাদের জন্য কিন্তু বিপিও সেক্টর ক্যান বি আ ব্লেসিং, এটা একটা আশীর্বাদ স্বরূপ। কিন্তু আপনার কাছ থেকে যেটা জানতে চাই, যে এই যে তরুণরা যারা এই সেমিনারটি শুনছেন, তাদের কি ধরনের যোগ্যতা থাকা দরকার, কি ধরনের স্কিল থাকা দরকার, দক্ষতা থাকা দরকার, যাতে তারা এই আপনাদের এই ইন্ডাস্ট্রিতে তারা যোগদান করতে পারে। এবং একই সাথে আমার আরেকটি প্রশ্ন, যে এই ইন্ডাস্ট্রিতে কিভাবে নারীদের এবং স্পেশালি যারা স্পেশালি এবলড পিপল যারা আছেন, তাদেরকে আমরা কিভাবে এই ইন্ডাস্ট্রিতে নিয়ে আসতে পারি? থ্যাংক ইউ আনন্দ ভাই। আমি যদি প্রথম কোশ্চেনটা অ্যান্সার দিই, দিস ইজ অ্যাকচুয়ালি আমরা যেটা বলে থাকি যে স্টেপিং স্টোন ইন্ডাস্ট্রি, যে অন্য যারা যেমন ফ্রেশ গ্রাজুয়েট করছে ইউনিভার্সিটি থেকে বেরোচ্ছে, তারা তাদের বিভিন্ন জায়গা থেকে যাওয়ার আগে দে ক্যান কাম টু দিস ইন্ডাস্ট্রি অ্যান্ড ওয়ার্ক 2 to 3 years and then they can move on to their specific path. কেন আমরা এটা বলছি? বিকজ আমরা ইন্ডাস্ট্রিতে যে কোনো ব্যাকগ্রাউন্ডের লোকরাই নিই, এবং আমাদের বেসিক কিছু স্কিল সেট লাগে। তাদের খুব একটা যে ইঞ্জিনিয়ার হতে হবে বা কম্পিউটার সায়েন্সের উপর পড়াশোনা থাকতে হবে বা সফটওয়্যার ডেভেলপমেন্ট জানতে হবে বা হার্ডওয়্যার ম্যানুফ্যাকচারিং জানতে হবে বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার জানতে হবে, তা সেরকম কিছু না। এনি ব্যাকগ্রাউন্ড, এনিবডি ক্যান কাম, বাস কিছু বেসিক স্কিল লাগবে। আমাদের শুদ্ধ ভাষায় বাংলা বলতে হবে, ইংলিশ বলতে জানতে হবে ফর ইন্টারন্যাশনাল ওয়ার্ক, ইন্টারন্যাশনাল মার্কেট। আমাদের কমিউনিকেশন স্কিল লাগবে, রিটেন। আমাদের অ্যানালিটিক্যাল স্কিল লাগবে, যে একটা জিনিস নিয়ে চিন্তা করতে পারবে, সেটা সে ফোনে যখন কথা সাপোর্ট দিবে, সে একটা কাস্টমারের কথা শুনবে, কথা শুনে সেটাকে বুঝবে, অ্যানালিসিস করবে, তার প্রবলেমটা কি, সেটাকে কিভাবে সলিউশন দিতে হবে। এই যে অ্যানালিটিক্যাল স্কিল এন্ড ডুইং অল দিস থিংস বাই দেমসেলফ, দ্যাট স্কিল সেট নিডস টু বি দেয়ার। এখন যেরকম ডিজিটাল, যত আমরা ডিজিটাইজেশনের দিকে যাচ্ছি, এখন কিন্তু ভয়েসের থেকে শুরু হয়ে গেছে, এখন আমরা চ্যাটে সাপোর্ট দিই, চ্যাটিং হচ্ছে, চ্যাটে সাপোর্ট হচ্ছে, ইমেল সাপোর্ট হচ্ছে, আমাদের সোশ্যাল মিডিয়াতে সাপোর্ট হচ্ছে, আমাদের হোয়াটসঅ্যাপ কাস্টমার সার্ভিস চালু হয়ে গেছে, ইভেন ফেসবুকের কমেন্ট পড়ে সেটাকে রিপ্লাই করতে হচ্ছে, মানুষের নেগেটিভ কমেন্টকে কিভাবে সেটাকে পজিটিভ মুড সুইং করাইতে হবে, এই মানে বিভিন্ন ধরনের কাজ কিন্তু এখন চেঞ্জ হয়ে যাচ্ছে ট্র্যাডিশনাল কাজের থেকে। তো এই যে স্কিল সেটটা, বেসিক অ্যানালিটিক্যাল স্কিল সেট, তার লার্নিং স্কিল সেট, সে যাতে নতুন জিনিস অ্যাডাপ্ট করতে পারে, শিখতে পারে, কমিউনিকেশন স্কিল, প্রপারলি একটা ইমেল লিখতে পারে, প্রপারলি অ্যাপ্লিকেশন লিখতে পারে বাংলায় এবং ইংলিশে, এই জিনিসগুলা কিন্তু খুবই খুবই জরুরি, যেটা এখন আমাদের কিন্তু খুবই ল্যাকিং। এবং এটা খুবই একটা মানে ডিসঅ্যাপয়েন্টিং যে আমরা ইংলিশ কেন, আমরা বাংলাতেও প্রপার ছেলে মেয়েরা পাচ্ছি না যে শুদ্ধ বাংলা ভাষা বলতে পারে, তাদের মধ্যে একটা আঞ্চলিক টান থাকছে, আঞ্চলিক টান দিয়ে তারা কথা বলছে। তো এই জায়গাগুলো কিন্তু আমাদের পরিহার করা উচিত। যারা এখন ইয়াং জেনারেশন আছে, যারা দেখছেন, আমি তাদেরকে বারবার রিকোয়েস্ট করব যে আপনারা কিন্তু নিজেদেরকে রেডি করেন, নিজেদেরকে ট্রেন করেন বা স্কিল ডেভেলপ করেন বিফোর ইউ কাম টু দ্য ইন্ডাস্ট্রি। তাহলে আপনাদেরও বেনিফিটেড হবেন, কান্ট্রি বেনিফিটেড হবে, ইন্ডাস্ট্রি বেনিফিটেড হবে। সেকেন্ড কোশ্চেন যেটা আপনার ছিল, যে ইন্ডাস্ট্রিতে মহিলা এবং স্পেশালি চ্যালেঞ্জ যারা আছে, ফ্যান্টাস্টিক ইন্ডাস্ট্রি। স্পেশালি আমাদের এখানে অনেক মেম্বার আছে যাদের কোম্পানিতে এখনই অনেকেই স্পেশাল চ্যালেঞ্জ এমপ্লয়িরা কাজ করছে। বিকজ আমাদের এখানে কিন্তু ধরেন ইট ইজ কেউ ফোনে হেডফোন দিয়ে কথা বলছে, সে টাইপ করছে, তার কিন্তু কোনো জায়গায় যেতে হচ্ছে না, তার কোনো দৌড়াদৌড়ি করতে হচ্ছে না, তার জাস্ট কথা শুনতে হচ্ছে, লিখতে হচ্ছে, টাইপ করতে হচ্ছে, সাপোর্ট দিতে হচ্ছে। সো দিস ইজ আ ফ্যান্টাস্টিক ইন্ডাস্ট্রি। তো যারা স্পেশালি চ্যালেঞ্জ আছেন, তারা যদি এই যে স্কিল সেটগুলোর আমি কথা বললাম, সেই স্কিল সেটগুলো যদি আপনি অ্যাকোয়ার করতে পারেন, আপনি কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে আসতে পারেন। মহিলাদের জন্য আরো ভালো, বিকজ আমাদের এখানে অনেক ধরনের কাজের সুবিধা আছে, যে নট অনলি ফুল টাইম যে আমাকে 8টা থেকে 5টা অফিসে বসে কাজ করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমাদের এই ইন্ডাস্ট্রিতে 24/7 কাজ হয়। অনেকে সেখানে বাসা থেকে কাজ করার সুবিধা নিতে পারে, অনেকে পার্ট টাইম কাজ করার সুবিধা নিতে পারে, যে ঠিক আছে আমার বাচ্চার স্কুল যখন থাকবে এই 4 ঘন্টা আমি কাজ করব, এই পার্ট টাইম আমি কাজ করতে পারি, যে ঠিক আছে আমি বাসা থেকে বেরোতে পারছি না, আমি বাসা থেকে বসে আমি এই 2 ঘন্টায় সাপোর্টটা দিব বা 4 ঘন্টা আমি সাপোর্ট দিব। তো এই বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে, বাট ইটস অল ডিপেন্ডস অন যে এই কাজটা করতে চায় তার সেই স্কিল সেটটা আছে কিনা, এবং সে ওই ভ্যালু অ্যাডিশনটা
দিতে পারবে কিনা এবং সেই ইন্টেগ্রিটি এবং অনেস্টির সাথে সে সেই কাজগুলো করতে পারবে কিনা, যে সে যদি কেউ যদি বাসা থেকে কাজ করে সে সেই বাসা থেকেও যাতে সেই সেম কোয়ালিটি কাজ সে কি দিতে পারছে কিনা বা পারবে কিনা, ওখানে কিন্তু তার উপরে সুপারভাইজার থাকবে না বা ম্যানেজাররা থাকবে না। সো উই উইল হ্যাভ টু ডিপেন্ড অন দ্যাট পারসন যে সে আসলে অনেস্টলি ইন্টেগ্রিটির সাথে সে বাসা থেকে বসে সেই সাপোর্টগুলা সে যাতে দিতে পারে। সো এটা যদি করতে পারে দেন স্কাইজ দ্য লিমিট, দেয়ার ইজ প্লেন্টি অফ অপরচুনিটি আউট দেয়ার। অনেক ধন্যবাদ। আপনি খুব রাইটলি বলেছেন যে আমাদের তরুণদেরকে এই বেসিক কিছু স্কিল, টেকনিক্যাল স্কিল না হলেও একেবারে বেসিক কিছু স্কিল যেমন কমিউনিকেশন স্কিল, ল্যাঙ্গুয়েজ স্কিল, সেগুলো আসলে তাদেরকে অর্জন করতে হবে। এবং একই সাথে আপনি নারীদের কথা বলেছেন। নারীরা যারা আমাদের পপুলেশনের প্রায় 50%, তাদেরকে আমরা কিভাবে সম্পৃক্ত করতে পারি, তারা ঘরে বসেও কাজ করতে পারে। এবং সত্যি বলেছেন যে আইসিটি ইন্ডাস্ট্রি কিন্তু একটা খুব আইডিয়াল ইন্ডাস্ট্রি, স্পেশালি ফর আমাদের যারা উইমেন আছেন, যারা নারী আছেন, তারা দরকার হলে অফিসে না এসে ঘরে বসেও কাজ করতে পারেন, ঠিক যেমনটা আমরা করছি গত প্রায় 7-8 মাস ধরে। এবং আমাদের প্রোডাক্টিভিটি কিন্তু কোনো অংশে কমেনি এতে। সো অনেক অনেক ধন্যবাদ ওয়াহিদ ভাই। আমি আমাদের বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মহোদয় জনাব শহীদুল মনিরের কাছে একটু যেতে চাই। মনির ভাই, আমরা দেখেছি যে কিছুদিন ধরে, গত কয়েক বছর ধরে আমাদের বাংলাদেশে বেশ কিছু ডিজিটাল ডিভাইস এখানেই তৈরি হচ্ছে, কিছু অ্যাসেম্বলিং হচ্ছে, কিছু ম্যানুফ্যাকচারিং হচ্ছে, এবং সামনে কিন্তু অনেক বড় সম্ভাবনা রয়েছে। আমরা মাহবুবজামান ভাইয়ের কিনোট পেপারে দেখেছি, প্রেজেন্টেশনে দেখেছি যে উনি ডিজিটাল ডিভাইসের যে ম্যানুফ্যাকচারিং বা অ্যাসেম্বলি, সেটার প্রতি কিন্তু অনেক আশাবাদ ব্যক্ত করেছেন যে বাই 2025 আমাদের অর্জনের প্রায় 70% কিন্তু সেখান থেকেই আসতে পারে যদি আমরা ঠিক পথে চলি। কি কি বাধা আপনি রয়েছেন আপনি বলে মনে করেন, এবং কি করা দরকার এটাকে আরো বেশি প্রসারিত করার জন্য? ধন্যবাদ আলমাজ ভাই এবং মাহবুবজামান ভাইকে অসংখ্য ধন্যবাদ একটি সুন্দর কিনোট পেপার এখানে প্রেজেন্ট করার জন্য। খুব ডিটেইলস উনি প্রেজেন্ট করেছেন, এবং যারা আছেন প্যানেলে, ফারহানা আপা এবং ওয়াহিদ শরীফ ভাই সহ অন্য যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের দুটো জিনিস আমি একটু দুভাবে বলবো। প্রথমত, আমরা যেটা টার্গেট করেছি যে আমাদের $5 বিলিয়ন আমরা এক্সপোর্ট করব, এটাকে একটু ঘুরিয়ে বলতে পারি যে আমি 20,000 কোটি টাকার গুডস আমি ইম্পোর্ট করতাম, কিন্তু আমি এখানে ম্যানুফ্যাকচারিং কারণে আমি 20,000 কোটি টাকা গুডস ইম্পোর্ট না করে এখন 10,000 কোটি টাকা করা যাচ্ছে, আর বাকি 10,000 কোটি টাকা আমি লোকালি প্রোডাকশন করে আমি আমার লোকাল মার্কেটটাকে ইয়ে করতে পারছি, সাপ্লাই দিতে পারছি। সেটাও কিন্তু একটা বড় রকমের ভ্যালু অ্যাড যে আমাদের এক্সপোর্টটা ইম্পোর্টটা কমে যাচ্ছে এবং আমাদের নিজস্ব স্বয়ং সম্পূর্ণতার কারণে আমরা নিজেরাই পড়াশোনা করতে পারছি। তো এটা একটা ব্যাপার। আপনারা জানেন, একটু আগে যেটা আপনি বললেন যে আমাদের মোবাইল থেকে শুরু করে আমাদের কম্পিউটারের অনেকগুলো আইটেমস এখন বাংলাদেশে অ্যাসেম্বলিং হচ্ছে, কোথাও কোথাও আপনার প্রোডাকশনও হচ্ছে। আমাদের মেম্বাররাই অনেকেই অনেকগুলো আইটেম, এটা ছোটখাটো আইটেম, কিন্তু নিজেরাই প্রোডাকশন করছে এবং এটা ভালো মার্কেটের ভিতরে কোয়ালিটি সম্পন্ন জিনিস তারা মার্কেটের ভিতরে ইনজেক্ট করতে পারছে। তো আমি যেটা নাকি আশাবাদী, আমি একটু মানে যেহেতু আমি লম্বা সময় ধরে আছি এবং আমাদের আশেপাশের ইন্ডিয়া এবং অন্যান্য দেশের যে মার্কেটগুলো যেটা আছে, আপনি দেখেন আমাদের কম্পিউটার কিন্তু 30-35 বছর আগে, 40 বছর আগে থেকে এইচপি, ডেল, লেনোভো তারা তাদের যাত্রা শুরু করেছে। কাজেই ওখানে যে কম্পিটিশন করে আমি যদি শুধুমাত্র ল্যাপটপ বলি, তাহলে কিন্তু আমাদের ওইখানে কিন্তু কম্পিটিশন করে আমাদের টিকে থাকা খুব কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি আইওটি বলেন, এআই বলেন, রোবোটিক্স বলেন, এটার যাত্রাটা কিন্তু শুরু হয়েছে আমাদের এই সমসাময়িক সময় থেকেই। কাজে ওখানে কিন্তু আমরা খুব পিছিয়ে নেই। তো এবং সেই ক্ষেত্রে এই যে ব্যাপারগুলো আমি বললাম, যে ফিল্ডগুলি আমি বললাম, যে এআই, রোবোটিক্স অথবা আইওটি, এখানে কিন্তু আমাদের সম্ভাবনার দ্বারটা কিন্তু অনেক বড়। এবং মাহবুবজামান ভাই কিন্তু খুব রাইটলি পয়েন্ট আউট করেছেন যে আমরা যে এই টার্গেটটা নিয়েছি $5 বিলিয়ন, 70% ওখান থেকে আসা সম্ভব, এটা কিন্তু খুব জাস্টিফাইড ভাবেই উনি উল্লেখ করেছেন। এবং এই এই অ্যামাউন্টটা আসতে পারে শুধুমাত্র আমি যেই সেক্টরগুলির কথা বললাম, রোবোটিক্স এবং এই সেক্টরগুলি থেকে কিন্তু আসতে পারে, কারণ এখানে কিন্তু আমরা আমাদের সঙ্গে কিন্তু এদের সঙ্গে কম্পিটিশন হবে, তারাও নতুন। সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের ফোকাসিংটাকে ঠিক করতে হবে, যে আমরা আসলে কোথায় ফোকাসিংটা করব
এখন যদি আমরা শুধুমাত্র বলি যে না খালি ল্যাপটপ প্রোডাকশন করবো, সেক্ষেত্রে আমার মনে হয় না যে খুব বেশি দূর ভ্যালু অ্যাড করা কিছু এখানে আছে। কাজে ভ্যালু অ্যাড আমরা কোথায় করতে পারি, কোথায় আমাদের মেধাগুলো আমরা দিয়ে এখন আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটে যারা নাকি আমাদের কম্পিটিটর আছে ওদের সঙ্গে আমি ফাইট দিতে পারি, এই ব্যাপারটা বিবেচনা করার সময় চলে আসছে। এবং আমরা, আপনার জেনে খুশি হবেন যে মাহমুদুজ্জামান ভাই সহ যেমন আলমাজ কবির ভাইও আছেন, আমরা সবাই মিলে কিন্তু ওই ফোকাসিং ওই জায়গাটা নিয়ে কিন্তু আমরা কাজ করছি অলরেডি। এবং আমি খুব আশাবাদী আমরা যে কাজটা করছি এই কাজের ফলে মাহমুদুজ্জামান ভাই যেভাবে টার্গেটটা করেছেন ওই টার্গেটে ইনশাল্লাহ আমরা পৌঁছাতে পারবো এবং আমাদের লক্ষ্য আমরা অর্জন করতে পারবো। অনেক ধন্যবাদ। আমি যদি সময় থাকে আপনার কাছে আবার ফিরে আসব। আমরা এখন আমাদের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের ডিরেক্টর জনাব মুনতাসির মামুনের কাছে একটু আসতে চাচ্ছি। মুনতাসির ভাই, আপনি শুনলেন আমাদের ইন্ডাস্ট্রির যারা নেতৃবৃন্দ আছেন তাদের কাছ থেকে, এবং কিনোট পেপারেও দেখেছেন যে আমাদের বিভিন্ন দেশে আসলে এখন যে কটা দেশে আমরা এক্সপোর্ট করছি সেগুলো আরো বাড়াতে হবে, আরো নতুন নতুন দেশে কিন্তু আমাদের এক্সপোর্ট বাড়াতে হবে যদি আমরা আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে চাই। সবচেয়ে বড় বাধা যেটা আমরা দেখি সবসময় যে আমাদের দেশের যে ব্র্যান্ডিংটা সেটা একটু অন্যরকম, এটা আমাদের একটা চিপ লেবারের দেশ হিসাবে আমরা দেখি, এবং যে কারণে আমরা আরএমজিতে আমরা সেকেন্ড পজিশনে আছি চায়নার পরপরই। কিন্তু কি করে আমরা একটা দক্ষ জনসম্পদের দেশ এইরকম একটা রিব্র্যান্ডিং করতে পারি, এবং এ ব্যাপারে আমাদের ফরেন মিনিস্ট্রি, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কিভাবে কাজ করতে পারে তাদের এমবাসি বা হাই কমিশনগুলোর মাধ্যমে, সেটা আপনার কাছে একটু শুনতে চাই। কারণ আমরা জানি যে এখন কিন্তু ইকোনমিক ডিপ্লোম্যাসির যুগ। সো আমাদের কিভাবে ওই বিদেশের বিভিন্ন দেশের সাথে আমাদের ইকোনমিক এবং ট্রেড এগুলো রিলেশনশিপ কিভাবে আমরা বাড়িয়ে এবং এই রিব্র্যান্ডিংয়ের মাধ্যমে আমরা আইটি পণ্যকে কিভাবে আরো বেশি পপুলার করতে পারি, আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা, কোনো পরামর্শ আছে কিনা? Thank you very much, Almas bhai. Am I audible? জি, you Can are. you hear me? Yes. Okay, that's great. So, Amar Monhoy, thank you very much. First of all, it's a wonderful initiative and it's great to be here. I see that the Commerce Ministry is also there and the senior officer is also here and also from the industry. So it's basically a wonderful place to be here. If you'd allow me, I'll go back a little bit because Amra over last couple of months, we are trying to reorganize ourselves and we are trying to put the Minister of Foreign Affairs into a facilitating mode so that we become party to both the industry and the other agencies of the government. Minister of Commerce, Minister of Industry, BIDA, all the other agencies and the organizations. What we plan to do is to rebrand basically ourselves, Minister of Foreign Affairs, so that we become a platform for everyone, including the industry and the other ministries and the other agencies, to access, reach, and utilize the foreign markets. So if you'd allow me, then I'll go back, or rather go into a little bit of a presentation, not a presentation per se, but a short PowerPoint, which is basically systems perspective for a new normative. See, আমরা যেভাবে বেসিস থেকে বললেন এবং কিনোট স্পিকার খুব ইলোকুয়েন্টলি, খুব সুন্দরভাবে বলেছেন যে আমরা এ দেশটা চেয়েছি কিনা, yes, we wanted this. But this was basically rebranded in 2008 and during the elections. It started with a small and very simple, let's say, ideation, developing human resources ready for service and also connecting the citizens in the most meaningful measure. Honorable Prime Minister যেভাবে Vision 2021 develop করেছিলেন, আমরা সেখান থেকে কিউটা নিয়েছি যে how to we started from there to see how we can be more meaningful, how we can be more relevant. Foreign ministry, foreign country teo, foreigners, Bangladesheo, foreign, no. We want to be party to everything. We don't want control. We rather would like to assist everything that you'd like to do. Of course, everything legal. So essentially, one of the things, these are all hypotheses, not that it's the defined foreign policy priority that we have. It is something that we're experimenting with. That we have put economy, ecology, and security at the very, very core of our existence. And we have set some tactical targets, which is first acquiring an equitable market access, as you have said, expansion of our export basket, transfer of critical technologies, transfer, assimilation, and indigenization, and employment of our professionals and
skilled workers, and also, of course, semi-skilled or unskilled workers in the foreign countries. How we interpret the digital space, because in the digital space we have both the platforms, the systems, the equipment, and the software. And what we see is that there are 5 things which have been found to be very important, very pertinent for our discussions. আমাদের নিজেদের কাছে দেখেছি that we need systems, we need infrastructure, we need capabilities, rules of procedure, which in the government services we call rules of business. কে কি করবে, কেন করবে, কিভাবে করবে, and above all, intent. Would you like to do something? The question that you asked, that how we rebrand ourselves, we are basically experimenting with, that I work with the University of Oxford for the Said Business School. We are experimenting with the TMO framework, which is technology, organizations, and markets. This yellow circle that you see inside is basically something that is almost like a lens. We put in technology, we put in organizations, we put in markets. To get what? Of course, to achieve the strategic objectives like economy, ecology, and good governance. But to deliver technical applications, both at the protocol layer and also at the application layer, equitable distribution of benefits, and of course, as everyone has pointed out, finance. The cyberspace that you're dealing with, everyone knows the temporality, the physicality, the fluidity. But what do we exactly need? To answer your question, how do you rebrand? We need to have funds, we need to have technology, we need to have management skills, market access, and brand equity and capabilities. We need it. But how do you get it? We are trying to develop, as you have seen, that I'm director for international trade, investment, and technology. We are putting in 3 different areas into one schematic diagram, let's put it that way. And thematically, if you look at this strategic business framework, if you can see the PowerPoint, we'd like to connect the consumer markets with the factor markets. Factor markets টা আগে বলি, factor markets টা হচ্ছে হলো যেভাবে keynote speaker বলেছেন, wonderfully portrayed, and also BCC থেকে এবং BASIS থেকে ফারহান আপু বলেছেন, that our individuals, our boys and girls have brain, they have design thinking. Maybe they're not very eloquent in their expressions, maybe they're not very articulate in their expressions, maybe they don't exactly know what they're dealing with at this moment, but they are nimble, they learn fast, and we'd like to capitalize that, and we'd like to connect those brains and those hands, hand-to-eye coordination, with the ultimate consumer markets. Consumer markets, as just someone immediate prior who said that the consumer markets could be at home as well, that replace the 10,000 crore within the country. Yes, that could be a possibility. And that's not an invalid possibility. That's a very much valid possibility. We'd like to connect those factors of production into the consumer markets. How? We adapt, aggregate, and do arbitrage. If you look at it, it's the Gemawat model. And this is an old, let's say 2007 business model. But we have done a little bit of an adaptation on that. We're just experimenting with it. I'm telling you again that we'd like to see how things shape up, because your $5 billion of target is also our $5 billion. Because we believe that as Ministry of Foreign Affairs, as a ministry of the government of Bangladesh, we serve you. We are here to serve you. And we'd like to do it in the most intelligent manner possible. And it's one government, one mission. Someone said that ambassador যান foreign ministry থেকে, commercial councillor যান commerce ministry থেকে. No, everyone goes from the government of Bangladesh. Even if someone is a political appointee, he or she becomes part of the government. So it's one government, one country, and one mission. What do? We access the markets. We leverage our positions. আমরা যদি কোনো জায়গায় কোনো কিছু না করতে পারি, then we'll adapt. কোনো জায়গায় যদি আমরা দেখি আমাদের friendly force পাওয়া গেছে, then we'll do aggregation. And if we find differences in markets, like in Japan, as I can see, we do arbitrage. We take advantage of the differences in pricing and see how we can place ourselves. And then, of course, we do demand management and complementary asset portfolios, and we go through the delivery ecosystem. One very important element that I must admit that we are still experimenting, Bangladesh সরকার কিন্তু গত 10 বছরে
huge পরিমাণে complementary asset portfolio deploy করেছে। Just go around in any single village or in union or in a thana, উপজেলা তথ্য বাতায়ন, uh, just name it. There is a host of assets which the government has already built and deployed. If you could connect those assets and bring it under a branding ecosystem, a branding perspective, then what we have is a tangible product, not only a commodity or a service, maybe both. And how do you do that? Another experiment that we are thinking of doing, or rather we have already started doing. We have not made much fuss about it because we are still experimenting and would not like to come up with something unfinished and which will of course become unpopular. If we can create special purpose vehicles to connect the markets and go into the equity domain, the private equity domain, and also we don't want the organizations to be dependent on loans. We want the organizations to be accessing the huge private equity sphere accessible in the European markets. Farhan Appa যেমন বলেছেন যে that they are opening offices in USA and EU and Africa and Japan. Perfect. How do you want them to be financed? And we have, let's say, in the Ministry of Foreign Affairs, Bangladesh সরকার 78টা মিশন in different countries of the world already খুলেছে. Imagine a company which has 78 offices all over the world, fully staffed, fully functional, maybe not as good as you'd wish to be, but it is there. Use it. Connect it. আমি ফরেন সার্ভিস অফিসার হিসেবে একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে যে আমরা অনেক কিছু জানি না। I admit that this is our fault, but partly it is also your fault as industry that you have never let us know what you're doing. And আমি নিজে হয়তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়াই, but that's my personal area. As institution, I have never received a single email from anyone. I think that there is a serious disconnect. If you could create that connect, if you could create that bridge, what we come up with is an action plan. So from the foreign ministry, now we are coming to specifically the answer that you are asking for, that we have a 4x4 action plan, action matrix. First, we would like to define a prioritized strategic business framework for Bangladesh with all products, with the 5 major commodity groups in the beginning, and of course, ultimately with all exportable items, where we have international trading and investment advantage. We'd like to analyze the markets which could host the products, services, and solutions. And we'd like to also analyze those areas, the trends and the characteristic traits of those evolutions which those markets are experiencing, and then preparing an action plan. See, we are not in business, but we can be a facilitator to whatever that you do. And that is where the link is. I think Ms. Farhana was saying that at one point, it was very difficult for the industry to speak to the government. Now, we want you to speak to us. আমরা ওয়েবিনারটা পোস্টপোন করেছি গত 2 তারিখের because we would like to make it slightly more stakeholder oriented, and we'd like to bring in more stakeholders, particularly with the PPP and also the high-tech park authorities. And there's also a time frame that we are working with. It may not be your time frame, but it is something that we have in mind, again, experimentally, that in short term, what we want: capacity development, qualified HR creation as for the BPO, assembly plant workers, coders, developers. For the midterm, can we create fabrication plants? Can we already design semiconductors? Can we create a fabrication plant? Fintech is one of the areas that I think we have serious advantage, because in Africa, the mobile payments and also in Europe, in East Europe to be specific, can we supplement and complement those markets? And in the long term, of course, nanotechnology and artificial intelligence. I'd not like to go into the details of what we have here. We can share it during the webinar that we are going to host. Of course, we're going to host this. But essentially, these are the 8 things that from my wing that we'd like to gain from the web space. Gain predictive intelligence, initiate improvised cybersecurity programs, stronger private sector diversification, establish government as a service provider to citizens, plan for universal healthcare and skill-wise education, fintech, electronic revenue collection. These are some of the, I'd not call it arbitrary, but initial experimenting ideas. We'd also like to assist incubation of entrepreneurial activities. একটা ব্যাপারে আমরা high-tech park request করেছি to consider that
let's say if we have an entrepreneur working in the EU or US areas, geographic locations, and if you could bring their initiative into our established facilities, because we already have dug deep in, we have the facilities, we have the manpower or the human resources, and we also have the digital resources. If those are unutilized or underutilized or suboptimally utilized, could we bring in entrepreneurs from those areas and tell them that we have these facilities over here with us? Come, use it. I've already connected the Oxford Entrepreneurs Network. My own supervisor, when I was doing my PhD long before, he's already there. So we're trying to work it out to see that if Bangladesh could become a destination for incubation of entrepreneurship and innovation, both innovation and entrepreneurship. Unless someone has some experience of failing, nobody can become an entrepreneur. Of course, there could be an arbitrary value, but usually they don't. So where we go, how we go, aggressive, defensive, conservative, competitive. I think personally, we go for the aggressive strategy. 5 billion in 5 years, very much possible. Why? Because it's a disruption. It's an era of disruption. Disruption is happening in finance. Disruption is happening to markets, and disruption is happening to ratings. Bangladesh and Turkey hold the same investment grading, triple B minus. Now, if we could collateralize our assets, we go up. And it's also a question of identity. Unless we step in, unless we assert and we claim our legitimate place in the Committee of Nations, we become a non-playing character. Anyone who is designing video games would be knowing about the NPCs. And I don't want to be part of the NPC universe. We would like to be a player, and not a small player. Bangladesh is graduating under the leadership of the Honorable Prime Minister very fast from being an LDC to a middle income country. Now, the Honorable Prime Minister has set the goal of 2041 as developed country. Can we have it even faster? So the infamous 6, I'd like to, almost close my presentation over here, is that the banks are vanishing quickly. The platform banks are coming up. Fiat currencies might be losing their value. Borders are becoming fuzzier. The fuzzy numbers between 0 and 1, they have these numbers. But will the state listen? I believe that the state would definitely listen. And this is where we come in. Thank you. We come in as facilitators, as bridge builders, as networking agents for you, with you, and together. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ মুদাসির ভাই। আপনি যে কথাগুলো বলেছেন, অ্যান্ড স্পেশালি দিস প্লেজ, যা আপনি লাস্টে যেটা আপনি বললেন শেষে, যে ইউ আর দেয়ার ফর আস, আমাদের যেটা এক্সপোর্টের বাড়ানোর জন্য আপনাদের সাহায্য খুবই দরকার হবে। এবং আপনি যেটা ঠিকভাবেই বলেছেন যে ফরেন মিনিস্ট্রি, কমার্স মিনিস্ট্রি আলাদা না করে এটা গভর্নমেন্ট অফ বাংলাদেশ, এবং সেটা চিন্তা করে আমরা গভর্নমেন্টের কাছ থেকে এই সাহায্যগুলো চাচ্ছি, যে তাদের যে 78টা দেশে বিভিন্ন কনসুলেট আছে, ফরেন অফিসেস, এমবাসি, হাই কমিশন আছে, সেগুলোকে আমরা কিভাবে এক একটা মার্কেটিং অফিসে তৈরি করে ফেলতে পারি এবং দেশকে নতুন করে ব্র্যান্ডিং করতে পারি, এবং আমাদের অন্যান্য ব্যবসার সাথে আইটি সেক্টরকে সেখানে কিভাবে পরিচয় করে যেতে পারি, বাংলাদেশের আইটি সেক্টরকে। অনেক অনেক ধন্যবাদ। 1 সেকেন্ড, আমাদের শেষ বক্তা আমাদের মিনিস্ট্রি অফ কমার্সের থেকে আমাদের এসছেন জনাব আব্দুর রহিম খান। রহিম ভাই, আপনার কাছ থেকে খুব জানতে চাচ্ছি যে আপনারা আমাদের সাথে কাজ করছেন, ইনফ্যাক্ট রাদার আমরা আপনাদের সাথে কাজ করে যাচ্ছি এই এক্সপোর্ট কিভাবে বাড়ানো যায়, এক্সপোর্ট ডাইভার্সিফাই করা যায়। আপনারা আমাদের জন্য আর কি ধরনের পরিকল্পনা রয়েছে, আপনি যদি একটু সংক্ষেপে বলেন তাহলে আপনার কাছ থেকে একটু শুনবো। আপনার কাছ থেকে শুনে আমরা আমাদের এই প্রোগ্রামটি আজকের মতো শেষ করব। থ্যাংক ইউ। Thank you, Almas bhai. Can you hear me? জি, শুনতে পাচ্ছি। Thank you. শেষ বক্তা হওয়ার কিছু সুবিধা আছে, কিছু চ্যালেঞ্জ আছে। বিশেষ করে ডক্টর সৈয়দ মুনতাসির মামুন, my friend in Ministry of Foreign Affairs, he made a wonderful presentation. He tasked me for reasons like he emphasized on the knowledge side of the issue we are discussing today. And then also emotionally, he has mentioned to work together as one nation with one goal.
পাশাপাশি আমাদের বাক্য থেকে এবং কম্পিউটার সমিতি থেকে ওয়াহিদ শরীফ ওনারা চমৎকার কিছু পয়েন্ট তুলে এনেছেন এবং অ্যাভাবল আমাদের প্রেজেন্টার কিনোট প্রেজেন্টেশন দিয়েছেন। তিনি কতগুলো চ্যালেঞ্জের কথা বলেছেন, কতগুলো অপরচুনিটিজ এর কথাও বলেছেন। আমি আই উইল বি ভেরি ব্রিফ এবং আমি শুরু করতে চাই এইভাবে যে আমরা সবাই জানি আরএমজি তে আমরা ওয়ান অফ দি টপ এক্সপোর্টার্স এবং বলা হয়ে থাকে উই আর দি সেকেন্ড। ইনফ্যাক্ট আফটার চায়না, যখন ওরা করছে প্রায় আপনার 114-15 বিলিয়ন ডলার, আমরা সেকেন্ড হয়েছি উইথ ফিগার লাইক 35 to 40 বিলিয়ন ডলার। সো এটা একটা ইস্যু। বাট এগেইন আপনি যদি গ্লোবাল চাঙ্ক কনসিডার করেন, আমরা সম্ভবত অ্যারাউন্ড 8 to 9% অফ টোটাল যে গ্লোবাল ডিমান্ড আরএমজি তে আমরা মিট করছি। এখানটায় আমি যেটা রিলেট করতে চাই, আমরা যে 5 বিলিয়ন টার্গেট করেছি বাই 2025, প্রবাবলি ওই সময়ে এইটার গ্লোবাল মার্কেট সাইজ হবে প্রায় 400 বিলিয়ন ডলার, ইভেন 500 বিলিয়ন ডলার হতে পারে। 2025 সালে যদি 500 বিলিয়ন ডলার হয় গ্লোবাল মার্কেট সাইজ, সেখানে আমার চাহিদা হচ্ছে 5 বিলিয়ন ডলার। আমি মনে করি না এটা আমাদের জন্য মানে খুব অ্যাম্বিশিয়াস কিছু। এন্ড সেকেন্ড, আপনি যে ইস্যুটাই আমাকে ফ্ল্যাগ করতে বলেছেন, সেখানটায় যাওয়ার আগে আমি ছোট্ট করে বলতে চাই যে দেখেন, ইন্ডিয়া এই মুহূর্তে প্রায় 80 বিলিয়ন ডলার আর্ন করছে ফ্রম আইটিএস। তো সেখানে পাশাপাশি শ্রীলঙ্কার দিকে যদি তাকাই, আরেকটা সাউথ এশিয়ান কান্ট্রি, আমাদের সার্কের মেম্বার, 2 বিলিয়ন ডলার। আমি বিশ্বাস করি, জনাব আলমাস কবির প্রায়ই বলে থাকেন বিভিন্ন ফোরামে, আমাদের প্রচুর সম্ভাবনা আছে এবং আমরা যখনই সম্ভাবনাগুলো ডায়াগনোসিস করতে চাই, খুব সম্প্রতি আমাদের বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট একটা স্টাডি রিভিল করেছে, যেখানটায় তারা কতগুলো চ্যালেঞ্জ আইডেন্টিফাই করেছে। এবং আজকে অনেক বক্তাই কিন্তু বলেছে যে আমরা বারবারই বলি আমরা প্রায় 16 কোটির দেয়, সত্যিকার অর্থে আমাদের সেই স্কিল ম্যান পাওয়ার আছে কিনা, ইট ইজ স্টিল এ কোয়েশ্চেন। ইনফ্রাস্ট্রাকচারের কথা বলা হয়, আনইন্টারাপ্টেড ইলেকট্রিক পাওয়ার সাপ্লাইয়ের কথা বলা হয়, আমাদের অনলাইন কোয়ালিটির কথা বলা হয়, আমাদের সার্ভিস, দেয়ার আর ইস্যুস। আমি খুব লম্বা করতে চাই না, সময় অনেকখানি হয়েছে। আমি শুধু এটুকু বলতে চাই, মিনিস্ট্রি অফ কমার্স ইজ রিয়েলি ভেরি সিরিয়াস অ্যাবাউট দি এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন। এবং এর একটা বড় কারণ হচ্ছে আমার বাস্কেটের প্রায় 85% হচ্ছে আরএমজি, হুইচ ইজ ডেফিনেটলি ডু নট ইন্ডিকেট এ হেলদি সাইন। সেই কারণেই আমাকে কিন্তু ডাইভার্সিফিকেশনের দিকে যেতে হবে। সেকেন্ড হচ্ছে, আমি কেবলমাত্র শ্রম এবং সস্তা মজুরির দেশ এই ব্র্যান্ডিং নিয়ে কতদিন থাকবো। আজকে দেখেন বিভিন্ন দেশ কিন্তু ব্র্যান্ডিং এ চেঞ্জ আছে। এক সময় থাইল্যান্ডকে মানুষ যে নামে যে কারণে চিনতো, এখন কিন্তু থাইল্যান্ডকে সে নামে মানুষ চিনছে না, সে তার পরিচিতিটাকে বদলে নিচ্ছে। একইভাবে আমাদেরকেও সেই পথেই হাঁটতে হবে এবং সেই জন্য আমাদেরকে ডক্টর মুনতাসির মামুন যেটা বলেছে যে উই হ্যাভ টু ওয়ার্ক টুগেদার। এখন এক জায়গায় একত্রে কাজ করতে গেলে আমাদেরকে খুব ফোকাসড একটা ইনিশিয়েটিভ নিতে হবে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমরা যেটা করেছি, বেসিসের সাথে কোলাবোরেশন করে বা বেসিসকে সাথে নিয়ে আমরা নতুন 5টা দেশে আইটি ডেস্ক তৈরি করতে যাচ্ছি। পাশাপাশি আমরা এই কথা জানি যে অ্যাক্সেস টু ফাইন্যান্স ইজ এ গ্রেট চ্যালেঞ্জ এবং বাংলাদেশ ব্যাংকের সাথে আমাদের বাণিজ্য সচিব ইন পার্টিকুলার আমাকে বলতেই হয়, আমরা কিন্তু উদ্যোগ নিয়েছি হাউ টু ফ্যাসিলিটেট এবং কিভাবে মানে এই সেক্টরের ইনভেস্টরদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট বা ইনক্লুশন এনশিওর করা যায়, এইটার উপরে আমরা বিশেষভাবে কাজ করছি। এবং আমি আজকে এখানটায় বিস্তারিত বলতে চাই না, আমি শুধু এটুকু বলতে চাই, আমাদের বিএফটিআই আন্ডার স্টাডি থেকে যেটা বের হয়ে আসছে, অ্যাক্সেস টু ফাইন্যান্স ইজ ওয়ান অফ দি গ্রেট ব্যারিয়ার, যেটা কি নোট প্রেজেন্টেশনে উঠে এসছে। এই জায়গাটায় আমরা এখন বাংলাদেশ ব্যাংকের সাথে কাজ করে যাচ্ছি যৌথভাবে। আশা করছি আমাদের প্রজেক্ট
লঞ্চের পাশাপাশি আমরা এই অ্যাক্সেস টু ফাইন্যান্সটাকে একটা পর্যায়ে নিয়ে আসতে পারবো যেখানটায় উদ্যোক্তারা সহজে তাদের যে এন্টারপ্রাইজেস আছে সেইগুলো নিয়ে কাজ শুরু করতে পারে। কারণ 150 কোম্পানি এক্সপোর্ট করছে, ইটস নট এনাফ টু রিচ $5 বিলিয়ন। আমার মনে হয় সেই জায়গাটা কমার্স মিনিস্ট্রির ফোকাস, and I hope within a few months we'll be in a place to share the result with the business leaders in the sector, and also we can reach our goal together. So thank you very much. সময় বেশি থাকলে হয়তো আমি মুনতাসির মামুনের দুই একটা বিষয়ে রেসপন্ড করতাম, বাট আই হোপ ওর সাথে আমার ইন্টারাকশন হবে, and I will discuss in detail to move further. Thank you all. থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ধন্যবাদ রহিম ভাই, এবং আপনারা সবসময় আমাদেরকে সাপোর্ট দিয়ে এসছেন মিনিস্ট্রি অফ কমার্স, সেজন্য আপনাকে, সচিব মহোদয়কে এবং মাননীয় মন্ত্রী মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের পুরো ইন্ডাস্ট্রির পক্ষ থেকে। সুধীমণ্ডলী, আমাদের সময় আসলে শেষ। এ বিষয়ে আসলে আরও অনেক অনেক কথা বলার আছে। আমরা আশা করি এ বিষয়ে আমরা আরও অন্য প্ল্যাটফর্মে আমরা এই বিষয়ে ওয়েবিনার বা সেমিনার আমরা আয়োজন করব। আপনারা শুনেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরেকটি ওয়েবিনার আয়োজন করা হবে। আমরা মোটামুটি আজকে যা বুঝলাম যে আমাদের যে টার্গেট যেটা রয়েছে সেটা কিন্তু খুবই একটা অ্যাটেনেবল টার্গেট, যেটা আমরা রিচ করার মতোই, এবং সেটা রিচ করার জন্য আমরা এখন সফটওয়্যার বানাচ্ছি, আমরা আইটি এনেবল সার্ভিস বানাচ্ছি, আমরা এখন ডিজিটাল ডিভাইস ম্যানুফ্যাকচার করা শুরু করেছি। এই ধরনের এবং বিপিও যে আমাদের আউটসোর্সিং ইন্ডাস্ট্রি আছে সেটাও আস্তে আস্তে বাড়ছে। এগুলোকে আমাদেরকে আরও বেশি করে ডাইভার্সিফাই করতে হবে। কিন্তু মেন দুটো যে চ্যালেঞ্জ এবং যেটা শর্ত যেটা আমাদের প্রয়োজন হবে মোকাবেলা করার, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে দক্ষ জনসম্পদ তৈরি করা, যেটা আমাদের প্রত্যেক বক্তাই বলেছেন, স্কিল ডেভেলপমেন্ট এবং ফ্রন্টিয়ার টেকনোলজিতে স্কিল ডেভেলপমেন্ট, যেটা আমাদের চতুর্থ শিল্প বিপ্লবে যে স্কিলগুলো দরকার হবে সেই রিলেটেড স্কিলগুলো আমাদের দরকার। আর 2 নম্বর শর্ত হচ্ছে রোবাস্ট একটা ইনফ্রাস্ট্রাকচার, ইন্টারনেটের একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত গতিশীল সুলভ মূল্যে ইন্টারনেট পৌঁছে দেওয়া। এই দুটো শর্ত যদি আমরা পালন করতে পারি, আমরা যদি এটা মোকাবেলা করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই 5 বিলিয়ন কেন, আমরা আরও অনেক বেশি এক্সপোর্ট করতে পারবো ইন দ্য নেক্সট 2 to 3 ইয়ার্সের মধ্যে। আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, এবং ডিজিটাল ওয়ার্ল্ডের যে বাকি যে আয়োজন আমাদের এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ভার্চুয়াল ডিজিটাল ওয়ার্ল্ড ভার্চুয়াল এক্সিবিশন। আপনারা গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর থেকে ডিজিটাল ওয়ার্ল্ড 2020 অ্যাপ ডাউনলোড করে সেই অ্যাপের মাধ্যমে অথবা আপনাদের পিসির মাধ্যমে আমাদের এই ডিজিটাল ওয়ার্ল্ডের যে এক্সিবিশনগুলো সেগুলো ঘুরে দেখতে পারেন, এবং আমাদের দেখতে পাবেন যে আমাদের সরকারের গত 1 দশকের যে সফলতা এবং অর্জনগুলো, এবং সামনে কি কি আসতে যাচ্ছে, এবং আমাদের লোকাল ইন্ডাস্ট্রির যে সক্ষমতা সেগুলো আপনারা এখানে দেখতে পাবেন। আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।